হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছি। তো আজকে তোমাদের জীবন জীবিকার সলিউশন নিয়ে হাজির হয়েছি। একটু দেখার চেষ্টা করো। তো এখানে আমাদের কি বলছে স্যার? এখানে বলছে হচ্ছে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে, অর্থাৎ তোমরা সেটা দলগতভাবে আলোচনা করে নিতে পারবে। এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। আচ্ছা, আমাদের কাজটা কি দিচ্ছে স্যার? এখানে আমাদের কাজটা বলছে হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ আমাদের একটা ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা কি করতে হবে? প্রণয়ন করতে হবে। তো এখানে আর কি কি বলছে স্যার? এখানে আমি একটু পড়ার চেষ্টা করি। এখানে বলছে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক মডেল। এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ এবং গহ নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় নোটে রাখা যায়। ধাপ গ এবং গহ কি দেখো তো স্যার? এখন আমার ধাপ কতে কি বলছে? পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। কতে বলছে? ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে। তারপর তোমার গতে কি বলছে স্যার? ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করা লাগবে। আর গহতে কি বলছে? ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ করা লাগবে। আর ওতে বলছে হচ্ছে বিপণন, আইডিয়া ও গ্রাহক সেবা। তো এটার উপর আমরা কাজটা করব। আচ্ছা দেখো, তো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয়ে ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশে কি দেয়া আছে? পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করব। এখানে ধাপ কতে বলছে? পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় ও সুযোগ নিজের সক্ষমতা অনুযায়ী আর্থিক সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তো স্যার, এটার সলিউশন আমি দেখার চেষ্টা করি ধাপ কতে। তো এটার জন্য আমি কি লিখতে পারি? দেখো, এই যে ধাপ কতে আমি একটু আসি। এই যে দেখো, পারিবারিক বাজেটটা কি হবে? দেখো, ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। পারিবারিক বাজেট তৈরি। পারিবারিক বাজেট তৈরির জন্য প্রথমে মাসিক আয় এবং ব্যয়ের বিস্তারিত তালিকা তৈরি করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে আর কি। তোমরা যে অনুসরণ করবা সেটা হচ্ছে মাসিক আয়। মাসিক আয়ের মধ্যে কি থাকবে? বেতন, বোনাস। তারপর সেটা যদি ফ্রিল্যান্সিং কাজ থেকে আয় হয় তাহলে সেটাও লিখতে পারো। অন্যান্য আয় যেমন হচ্ছে ভাড়া আয়, বিনিয়োগ থেকে আয়। আর হচ্ছে মাসিক ব্যয় যদি বলি, যেমন আবাসন, আমাদের আবাসন ব্যয় থাকে। তারপর হচ্ছে ইউটিলিটি বিল, অর্থাৎ বৈদ্যুতিক, পানি, গ্যাস এগুলার বিল, খাবার খরচ, পরিবহন খরচ, স্বাস্থ্য খরচ, শিক্ষা খরচ, বিনোদন, অন্যান্য খরচ। তারপর হচ্ছে আমরা দেখার চেষ্টা করি আর্থিক পরিস্থিতি রোধের পদক্ষেপ। আচ্ছা, বাজেট পরিকল্পনা। মাসিক বাজেট তৈরি করে প্রয়োজনের অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় খরচ কমানো, অর্থাৎ আর্থিক অপচয় রোধে আমরা কি কি পদক্ষেপ নিব? বাজেট পরিকল্পনা আমাদের থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমাবো, বিকল্প বাছাই করব, তারপর সঞ্চয় করব। তো এই জিনিসগুলো একটু আমরা দেখি। দেখেন, অপ্রয়োজনীয় খরচ কমানো, অর্থাৎ অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, বেশি খরচ করা, বিনোদন ইত্যাদি। বিকল্প বাছাই, দামি পণ্য কেনার পরিবর্তে সস্তা ও কার্যকরী বিকল্প বেছে নিন। সঞ্চয়, প্রতি মাসে আয় থেকে একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য আলাদা রাখুন। অর্থাৎ আমরা আমাদের সঞ্চয়ের জন্য একটা নির্দিষ্ট আলাদা রাখবো। তারপর হচ্ছে আমরা আমাদের অপ্রয়োজনীয় খরচ কমাবো, যেরকম আমরা বিভিন্ন জায়গায় সাবস্ক্রিপশন করে থাকি, অর্থাৎ আমাদের বিনোদনের জন্য, যেমন টি স্পোর্ট, তারপর অন্যান্য যেগুলো আছে এই টাইপের, আমরা এগুলা কি করবো? কমিয়ে দিব, এটা বলছে। তারপর আর্থিক সংশ্লিষ্ট কাজের তালিকা, বাজেট তৈরির দায়িত্ব, খরচ পর্যালোচনা, সঞ্চয় পরিকল্পনা, অপ্রয়োজনীয় খরচ নির্ধারণ। পরিবারের মাসিক আয়ের ভিত্তিতে বাজেট তৈরি করা, খরচ পর্যালোচনা এবং মাসিক আয়ের তালিকা তৈরি করতে হবে। তা পর্যালোচনা করে পর্যালোচনা করা, সঞ্চয় পরিকল্পনা, সঞ্চয়ের জন্য আলাদা হিসাব খোলা, নিয়মিতভাবে সঞ্চয় করা, অপ্রয়োজনীয় খরচ নির্ধারণ এবং অপ্রয়োজনীয় খরচের তালিকা তৈরি, তা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে স্যার? আচ্ছা, তারপর অর্থনৈতিক তথ্য সংগ্রহ।
নতুন উপার্জন উৎস ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে গবেষণা করা। এভাবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এটা ছিল আমাদের ধাপ 1 না স্যার? আচ্ছা এবার ধাপ ক যেটা ছিল, সরি। আচ্ছা এবার ধাপ খ যদি বলি, এখানে আমার কি করা লাগবে? ব্যবসার ধরন নির্বাচন করতে হবে। তো আমি ব্যবসার ধরনটা দেখি, এখানে হচ্ছে ব্যবসার ধরন নির্বাচন করা লাগবে। উদ্ভাবনীমূলক ব্যবসা নির্বাচন আমার সমাধান। আচ্ছা আমি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে চাও, তো তুমি একটা ডিজিটাল মার্কেট এজেন্সি শুরু করতে চাও, এর প্রধান কারণ কি কি সেগুলো তুমি বলতেছো, সেগুলো হচ্ছে পারিবারিক চাহিদা ও সুযোগ, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা। আচ্ছা আমার পরিবারের সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করেন, অনলাইনে বিভিন্ন সেবা পণ্য কেনার কখন পছন্দ করেন, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং পরিষেবা প্রদান করা সহজ। আমার কাছে এটি স্থায়ী এবং উপযুক্ত ব্যবসা হিসেবে মনে হয়। তারপর হচ্ছে আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ। ডিজিটাল মার্কেটিং ব্যবসা খুব কম শুরুতেই শুরু করা যায় এবং স্থানীয় অর্থাৎ বড় অংশের বিনিয়োগের প্রয়োজন নেই। আমি নিজে সম্ভাব্য গ্রাহকদের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারি এবং প্রচার ও পরিচালনার খরচ হিসাবের যেন বেশি না হয়, এই কথাটাই বলছে। অর্থাৎ আয় আর ব্যয় তোমার সঙ্গতিপূর্ণ থাকা লাগবে, অর্থাৎ ব্যালেন্স থাকতে হবে। এরকম হয়ে যাবে না যে তোমার ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা তারপর বলছে হচ্ছে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা। ডিজিটাল মার্কেটিং ব্যবসার মূল ঝুঁকি হলো প্রযুক্তিগত পরিবর্তনের দ্রুত পরিবর্তন। আচ্ছা প্রতিদিন নতুন প্রযুক্তি ও তার প্রভাব পদ্ধতি উপলব্ধ হওয়া। এই সামগ্রিক ঝুঁকি মোকাবেলার সাথে সাথে আমি প্রতিষ্ঠান রক্ষা করার জন্য প্রস্তুত এবং এটি সঠিক পরিচালনায় হোল্ডিং প্রযুক্তি এবং ব্যবসায়িক অবজ্ঞায় প্রাথমিক হিসেবে আমার জন্য এটি আকর্ষণীয় বিকল্প হিসেবে মনে হয়। আমি ডিজিটাল মার্কেটিং এর ব্যবসা শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং তা পরিচালনায় সম্পূর্ণ গভীরভাবে আহ, প্রতিষ্ঠান করার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ তুমি তোমার একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছ আর কি। আচ্ছা তাই এবার এর পরবর্তী ধাপে আসি, অর্থাৎ ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। প্রত্যাশা, আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করার মাধ্যমে প্রথমে স্থানীয় বা ছেলেমেয়েরা বা নতুন ব্যবসায়ীদের জন্য একটি কার্যকরী ও দামি বিকল্প প্রদান করার প্রত্যাশা করি। আমি একটি সুসংগত ও স্থায়ী ব্যবসা গঠনের প্রত্যাশা করি এবং লোক সময়ের প্রয়োজন মোতাবেক প্রচুর মার্কেটিং ও বিপণন প্রদান করবে। আমি অতিরিক্ত ভালো কাজ করার সুযোগ এবং নিরাপত্তার সঙ্গে এই ব্যবসার দ্বারা আমার পরিবারকে সমর্থন করতে পারবো। আচ্ছা এরপর যদি আমরা বলি, দেখো যে প্রযুক্তিগত ব্যবহার এবং তার প্রভাব। ডিজিটাল মার্কেটিং ব্যবসা নতুন প্রযুক্তি এবং প্রচার পদ্ধতি ব্যবহার করা হতে পারে, যেমন ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। গ্রাহকদের চাহিদার ভিত্তিতে প্রতিটি মার্কেটিং ক্যাম্পেইনের প্রভাবশালীতা বৃদ্ধি করতে ডেটা অ্যানালিস্টিক ও মেশিন লার্নিং এর ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টার্গেটিং এবং রিটার্গেটিং পরিচালনার জন্য সুসংগত টুলস ব্যবহার করা। তারপর কাজ হচ্ছে সঠিক নীতি ও মূল্যবান বিষয়বস্তু পরিচালনার জন্য নতুন কন্টেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করা। এই প্রযুক্তিগুলো ব্যবসায়ের দ্রুত এবং কার্যকর প্রভাব প্রবর্তনে সাহায্য করতে পারে এবং আমার ব্যবসার দায়িত্বকে প্রভাবিত করতে পারে প্রাথমিকভাবে। ব্যবসার টেকসই এবং উদ্ভাবনমূলক কেন? আচ্ছা উদ্ভাবনমূলক কেন? ডিজিটাল মার্কেটিং ব্যবসা টেকসই এবং উদ্ভাবনীমূলক হিসেবে মনে করা যেতে পারে, কারণ ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে, আধুনিক বিপণন পদ্ধতির সুযোগ রয়েছে, উচ্চ লাভের আশা করা যেতে পারে। তো এই ব্যবসার উন্নতির সম্ভাবনা কি সেগুলো স্যার? ডিজিটাল মার্কেটিং এমন একটি দ্রুত পরিবর্তনশীল ও সুযোগপূর্ণ ব্যবসা যা প্রযুক্তিগত ব্যবসার চাহিদা অনুযায়ী প্রসারিত হতে পারে। নতুন প্রযুক্তিগত উপায়ে মার্কেটিং এর বিপণনের পদ্ধতি ব্যবহার করে একটি স্বল্প সময়ে গ্রাহকদের জন্য প্রভাবশালী প্রতিক্রিয়া অর্জন করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং ব্যবসার মাধ্যমে নিশ্চিত সুযোগের সাথে সাথে বেশি লাভ উপার্জন করা সম্ভব। তারপর হচ্ছে ব্যবসার জন্য আর্থিক বিশ্লেষণ, এই ভাবটা আমি একটু এক্সপ্লেন করি। মূলধনের মূলধনের প্রাপ্যতা এবং সম্ভাবনা। মূলধনের প্রাপ্যতা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করার জন্য প্রাথমিকভাবে লাগতে পারে প্রযুক্তি প্রকল্পনের জন্য প্রযুক্তিগত সরঞ্জাম, কার্যালয় ভাড়া গ্রহণ করা। এছাড়াও প্রয়োজন হলে মার্কেটিং এবং সেবা প্রতিষ্ঠানের উপর বিনিয়োগ করা হতে পারে। এই সমস্যা সমাধানের মাধ্যমে আমি প্রথমে প্রযুক্তিগত প্রকল্পের জন্য প্রাথমিক মূলধন সংগ্রহ করতে পারি। তারপর হচ্ছে মূলধন সংরক্ষণের পদক্ষেপ। আমি একই সাথে ব্যবসায়িক ঋণ পাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, যেখানে ব্যবসা প্রকল্পের উপযুক্ত পরিমাণ মূলধন পাওয়া যাবে। ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা।
আয়ের উন্নতির প্রাক্কলন ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আমি প্রাথমিকভাবে স্থানীয় বা ছেলেমেয়েরা নতুন ব্যবসার জন্য মার্কেটিং প্রদান করব। এছাড়াও আমি বিভিন্ন প্রকল্পে প্রযুক্তিগত মার্কেটিং ও বিপণন সেবা প্রদান করতে পারি, যা লোকসমূহের চাহিদা মোতাবেক প্রচুর মার্কেটিং প্রসারিত হতে পারে। আসল ব্যয়ের প্রাক্কলন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মৌলিক ব্যয়ের মধ্যে কার্যালয় ভাড়া, প্রযুক্তিগত সরঞ্জামের মূল্য, ওয়েবসাইটের উন্নতি, প্রচারের ব্যয় রয়েছে। আমি এই সমস্যা সমাধানের মাধ্যমে ব্যবসা প্রচলন করার জন্য প্রাথমিক ব্যয়ও প্রাক্কলন করেছি। আচ্ছা, এবার এই ধাপটা আমরা এক্সপ্লেইন করি। বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। বিপণন কৌশল, ডিজিটাল ও বিপণন কৌশল। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংক আইডি, টুইটারের মাধ্যমে লক্ষ্য, আচ্ছা, আমাদের কাঙ্ক্ষিত যে গ্রাহকরা আছে আমরা তাদেরকে টার্গেট করতে পারি। তারপর কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক্স তৈরি করে গ্রাহকদের কাছে মূল্যবান বার্তা প্রদান করা। ইমেল মার্কেটিং, নিয়মিত নিউজলেটার ও প্রচার ইমেল পাঠিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ রাখা। বিশেষ বিপণন আইডিয়া, রেফারেন্স প্রোগ্রাম, বর্তমান গ্রাহকদের মাধ্যমে নতুন গ্রাহক আনতে উৎসাহিত করা। অর্থাৎ রেফারেন্স, অর্থাৎ একজনের মাধ্যমে আরেকজন আসবে, যেটা আর কি, যেমন বিশেষ ছাড় বা বোনাস প্রদান করা। ওয়েবিনার ও ওয়ার্কশপ, ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ওয়েবিনার ও ওয়ার্কশপ আয়োজন করে ব্যবসায়িক গুণাবলীর প্রযুক্তি শেখানো। গ্রাহক সেবা পরিকল্পনা, গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা। তা আমরা 24/7 সাপোর্ট, আমরা চ্যাটবট ও লাইভ চ্যাটের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করতে পারি। তারপর পার্সোনালাইজ সেবা, প্রতিটি গ্রাহকদের জন্য কাস্টমাইজ মার্কেটিং পরিকল্পনা করা। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, গ্রাহকদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করা। গ্রাহকদের প্রতিক্রিয়া মোকাবেলা কৌশল। আচ্ছা, ফিডব্যাক সংগ্রহ, অর্থাৎ তুমি তোমার ফিডব্যাক সংগ্রহ করে নিবা, এটা আসলে ভালো হচ্ছে কিনা বা খারাপ হচ্ছে কিনা বা এটা কিরকম উন্নয়ন করা দরকার। তো ফিডব্যাক সংগ্রহটা আমি বলি, নিয়মিত গ্রাহক ফিডব্যাক সংগ্রহণ করে তা বিশ্লেষণ করা এবং উন্নয়নের জন্য কি করা, পদক্ষেপ নেওয়া। ব্যবসার সমস্যা সমাধান দাও, অর্থাৎ তোমার যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে হচ্ছে এই প্রবলেমটা কিভাবে অর্থাৎ এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায়, এরকম একটা তোমার হচ্ছে টিম গঠন করা যেতে পারে। তো বিশেষ দল গঠন করে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের সমস্যা সমাধান করা। গ্রাহক প্রশিক্ষণ, গ্রাহকদের প্রযুক্তি ও সেবা ব্যবহার করে কি করা, প্রশিক্ষণ প্রদান করা। আচ্ছা, প্রযুক্তিগত সহায়তা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম সুবিধার ব্যবহার যদি বলি, গ্রাহকদের তথ্য সংগ্রহ, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, সেবা প্রদান সহজতর করা। তারপর হচ্ছে ব্যবহার, সেলসফোর্স বা হচ্ছে হাসপোর্টের মতো সিআরএম সিস্টেম ব্যবহার করে গ্রাহকদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং পার্সোনালাইজ সেবা প্রদান করা। চ্যাটবট ও এআই সুবিধা, 24/7 সাপোর্ট, দ্রুত প্রতিক্রিয়া এবং সাধারণ সমস্যার সমাধান প্রদান। আর ব্যবহার যদি বলি, গ্রাহকদের সাধারণ প্রশ্ন ও সমস্যার দ্রুত সমাধানের জন্য এআই ভিত্তিক চ্যাটবট ব্যবহার করা। অর্থাৎ আমরা চাইলে এআই ভিত্তিক চ্যাটবটও ব্যবহার করতে পারি। মানে উপসংহারে আমি চাইলে কি লিখতে পারি, আমি বলবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ব্যবসা শুরু করার জন্য এই বিপণন কৌশল এবং গ্রাহকদের সেবা পরিকল্পনা ও প্রযুক্তির সহায়তা আমাদের ব্যবসায় সফলতার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে সক্ষম হবে। অর্থাৎ সুসম্পর্ক রাখা এবং উন্নয়নের জন্য এই কৌশলগুলো কি কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাহলে আমরা যারা আজকে ভিডিওটা দেখতেছি, আশা করি আমরা আমাদের কোশ্চেনের কাঙ্ক্ষিত সলিউশন পেয়েছি এবং তোমরা অবশ্যই চেষ্টা করবে এই কোশ্চেনের সলিউশনটা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করার জন্য, যাতে আগামীকাল পরীক্ষায় আসলে তোমরা সলিউশনটা ভালোভাবে দিতে পারো। ঠিক আছে স্যার? আর পরবর্তীতে কোনো সলিউশন লাগবে কিনা সেটা অবশ্যই জানাবে। আর হচ্ছে আর নিত্য নতুন সলিউশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সেটা তার বলার অপেক্ষা রাখেই না। তো অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে পড়ে যাবে যেন আগামীকালকের পরীক্ষাটা তোমাদের ভালো হয়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।